সকালটা শান্ত পরিবেশ। রান্নাঘরে বসে বসে সুলেখা দেবী রান্না করছিল, আর ঘুম থেকে উঠে তার ছেলে সৌরভ সেখানে এসে বলতে থাকে। কী রে বাবা, উঠে গেছিস? খুব ভালো করেছিস। যা বাবা যা, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে আয় তো। এবার যে তোকে আমি খেতে দেব। আর জানিস তো তুই কাজে যাবি, তাই জন্য সকাল সকাল রান্না বসিয়েছি। আর তোর বউ তো সেই পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে মা, তুমি আমার বউয়ের সম্পর্কে কিছু বলো না তো। কাল রাতে ওর শরীরটা একটু খারাপ ছিল, তাই বললাম যে আজকের ওকে কোনো কাজকর্ম করতে হবে না, তাই একটু বিশ্রাম নিচ্ছে মা। কেন রে বাবা, তোর বউয়ের যখন এত শরীর খারাপ, তাহলে আমাদেরকে কেন জানাসনি? আর এই সকালবেলা উঠে তুই বলছিস? তুই তো জানিস আমি বুড়ো হারা মানুষ হয়ে গেছি, আর কতদিন সংসারে টানবো বল তো দেখি। এইবার তোর বউটাকে একটুখানি বল কাজকর্ম করতে। মা, তুমি যে কি বলো না, আমার বউ তো সারা দিনটা বাড়ির কাজ করে সব সময়। আচ্ছা ঠিক আছে মা, এই সব কথা ছাড়ো তো। আচ্ছা শোনো না মা, আমি বলছিলাম যে কি, রিমি কদিন ধরে বলছিল একটু পায়েস খাবে পায়েস খাবে, ওর খেতে খুব ইচ্ছা হচ্ছিল। তা তুমি একটু পায়েস বানিয়ে দাও না মা, ও খেলে ওর ভালো লাগবে। তা তোর বউয়ের যখন এত পায়েস খাওয়ার ইচ্ছা হচ্ছে, তা তোর বউকে বল না করে খেতে। তাহলে করতে পারে না নাকি? হাত পাগুলো কি করতে দিয়েছে ওপরওয়ালা? সব তো কাজকর্ম করার জন্য তো দিয়েছে, তাহলে এমনভাবে গুটিয়ে রাখলে হবে নাকি? যা যা, তোর বউকে বল করে খেতে। আমি ওই সব পায়েস টায়েস বানাতে পারবো না। তুমি একটু বানিয়ে খাওয়ালে কি হয় বলো তো ক্ষতিটা? তুমি তোমার বৌমাকে তো একটু ভালোবেসে বানিয়ে খাওয়াতে পারো। তোমার বৌমা তো সকলের জন্য কত কাজ করে, কত পরিশ্রম করে, সকলের মনের মতো রান্না করে। তা তুমি একদিনের জন্য একটু পায়েস বানিয়ে খাওয়াতে পারছো না তোমার বৌমাটাকে, বলো তো? দেখ খোকা, তুই সব সময় তোর বউয়ের পক্ষে কথা বলিস, সারাদিন শুধু রিমি রিমি করতেই থাকিস। দেখ এরকমভাবে সংসার চলে না, ঠিক আছে? আমার তো মনে হচ্ছে তুই এখন বউয়ের ভেড়া হয়ে গেছিস। একটা কথা বলছি শোন বাবা, অত বউকে লাই দিয়ে মাথায় তুলতে হবে না, বুঝেছিস? থাক থাক মা, তোমাকে একটু আমার বইয়ের জন্য পায়েস বানাতে বলেছি বলে তুমি আমাকে এতগুলো কথা শোনাচ্ছ। থাক, তোমাকে বানাতে হবে না, আমি আমার বউকে পায়েস বানিয়ে খাওয়াবো। এইসব বলে সৌরভ ওখান থেকে চলে যায়। আমার মনে হয় ছেলেকে বিয়ে দিয়েই ভুল করেছি। আগে সকাল হলে সবসময় মা মা করে চিৎকার করতো, আর বিয়ে দেওয়ার পর থেকে মা ডাকটাই তো ভুলে গেছে। এখন শুধু বউ ভক্ত হয়ে গেছে, বউ বউ করে শুধু চিল্লাতে থাকে। সত্যি ভাবা যায়, এক সময় তো মনে হয় আমাকেই বলে যাবে। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। তবে রিমি তার ঘরে বসেছিল, আর তখন সেখানে রিমির শাশুড়ি এবং ননদ আসে। আরে মা, আপনারা যে আমার ঘরে এসেছেন, আপনাদের কি কিছু দরকার? আপনি তো বলতে পারতেন, আমি নিজে আপনার কাছে গিয়ে দিয়ে আসতাম সেই জিনিসটা। বলুন না মা, আপনার কি দরকার? কেন বৌদি, তুমি এমন একটা ভাব করছো যেন ভাজা মাছ উল্টে খেতে পারো না। নাও মা, তুমি তোমার বৌমাকে বলো। তোমার বৌমার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে সে যেন কিছুই জানে না। কী রে বৌমা, তুই নাকি বলেছিস আমার ছেলেকে তোর নাকি পায়েস খেতে মন চাচ্ছে, তা সকাল সকাল নাকি তোর জন্য পায়েস বানিয়ে দিতে হবে। আমার ছেলে তো এই ফরমাসটা করে গেল। তা তোর পায়েস খেতে মন চাচ্ছে, তা নিজে করে খেলি না কেন? আমার ছেলেকে কেন বলতে গেলি বল তো? না না মা, আপনারা এসব কি বলছেন? আমি আপনার ছেলেকে পায়েসের কথা কিছুই বলিনি যে আমার পায়েস খেতে মন চাচ্ছে। যদি আমার মন চাইতো তাহলে আমি নিজে নিজে বানিয়ে নিতাম মা। আমি কেন আপনার ছেলেকে বলবো যে আমাকে পায়েস বানিয়ে খাওয়ানোর জন্য? মা, এই সবগুলো আপনার ছেলে মনে হয় বানিয়ে বানিয়ে বলেছে। আমি এই সব কথা আপনার ছেলেকে একদম বলিনি মা। কি, তুই আবারও আমাদের সামনে নাটক করছিস নাকি? আমার ছেলের কাছে বলিস আর এক কথা, আর আমাদের সামনে নাটক করছিস। তুই যখন তোর খেতে মন চাইছে না, তাহলে আমার ছেলে কি এমনি এমনি বলবে নাকি? এখন তো আমার এটাই মনে হচ্ছে এই বৌদি আমার দাদার ওপর কোনো জাদুটোনা করেছে মা। জানো তো মা, কারণ বিয়ে দেওয়ার পর দাদা একদম পুরো বদলে গেছে। সে তো আমাদের কথা এখন আর ভাবে না, সব সময় বউ বউ করতে থাকে। বৌদি, তুমি সত্যি কথা বলো, তুমি আমার দাদার ওপর কি জাদু করেছো বলো তুমি? রিমি তার ননদের মুখ থেকে এমন কথা শুনে তার অনেক কষ্ট হয়। তারপর সে বলতে থাকে, না না বোন, তুমি ভুল ভাবছো আমাকে। আমি কোনো জাদুটোনা করিনি, আর তোমার দাদাকে আমি বদলাতে চাইনি। আমি কিসের জন্য বদলাবো বলো তো? আমি তো চাই ও পরিবারের সবাইকে ভালো রাখুক, সবাইকে দেখুক, সবাইকে নিয়ে খুশি আনন্দে থাকুক। তাহলে আমি কেন বদলাতে যাব বলো তো?
থাক থাক বৌদি, আমার দাদাকে যা হাতের মুঠোয় করার তো করেই নিয়েছো। আর কি বলবো, আগে তো দাদা আমাদেরকে কতটা ভালোবাসতো, আমাদের সাথে কত মিশতো, আর এখন বউ ছাড়া চলে না। একদম তুমি আঁচলের সাথে বেঁধে নিয়েছো আমার দাদাটাকে। দেখ বৌমা, তোকে একটা কথা ভালোভাবে বলে যাচ্ছি, যদি তোর কিছু খেতে মন চায় সেটা আমার খোকাকে বলবি না, পারলে নিজে করে খেয়ে নিবি, বুঝেছিস? আজ যেন না শুনতে পাই আমার খোকা এসে আমাকে এটাই বলে যে এইটা আমার বউয়ের জন্য বানিয়ে দাও। যেদিন আমি শুনবো না সেদিন তোর খবর হয়ে যাবে। হ্যাঁ। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন রিমি রান্নাঘরে রান্না করছিল, আর তখন সেখানে রিমির বর সৌরভ চলে আসে কাজে থেকে। আরে ও গিন্নি, কি রান্না করছো একা একা? আর বৌদি কোথায়? বৌদিকে তো দেখতে পাচ্ছি না। আরে তুমি আজকে এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলে যে, কাজ এত তাড়াতাড়ি কী করে হয়ে গেল বলো তো? আর বৌদি বৌদি তো আজকে একটু বাপের বাড়িতে গিয়েছে, তাই জন্য সংসারের সব কাজগুলো আমি টুকটুক করে করছি। আর শোনো, তুমি হাত মুখটা ধুয়ে আসো, একটু পরে আমি তোমাকে ভাত বেড়ে দিচ্ছি, আর একটুখানি বাকি আছে। হ্যাঁ গিন্নি, আজ মাঠে একটু তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম ওখানে বসে থেকে কি করব। তাই বাড়িতে চলে যাই, বউটা কি করছে না করছে সেটা একটু দেখে নেব। তা তুমি ওঠো তো দেখি, এবার আমি রান্না বান্নাটা করে দিচ্ছি, তুমি এখানে একটু বসো। সকাল থেকে তুমি খুব কাজ করছো, বলো। ওঠো ওঠো ওঠো, এবার আমি করে দিই তো একটু রান্না। না না, তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না, আর একটা মাত্র তরকারি করতে বাকি আছে, আমি করে নেব। তুমি এবার এখান থেকে যাও তো দেখি, যাও যাও, তুমি হাত মুখটা ধুয়ে আসো। আর শোনো, তুমি এখানে রান্নাবান্না করতে বসলে এক্ষুনি মা দেখলে আমার উপর চিৎকার চেঁচামেচি করবে। তার চেয়ে বরং তুমি যাও, গিয়ে হাত মুখ ধুয়ে এসে ঘরেতে একটু বিশ্রাম নাও তো। আরে বউ, এইসব তুমি কি বলছো বলো তো? আমি আমার নিজের বউকে একটু সাহায্য করব, তাতে সবার কি যায় আসে বলো তো? মা তোমাকে কিছু বলবে না, আর আমি তো আছি। আমি থাকতে আর তোমাকে কে কি কথা বলবে বলো তো? ওঠো দেখি ওঠো, আমি তোমাকে এখানে আর এক মুহূর্ত রান্না করতে দেব না। আমি যখন চলে এসেছি, আমার কোনো কাজ নেই, তাহলে আমি তোমাকে সাহায্য করতে কি ক্ষতি আছে বলো তো? তারপর সৌরভ তার বউ রিমিকে জোর করে ওখান থেকে উঠিয়ে দেয়। তারপর সে রান্নাঘরে রান্না করতে থাকে। এমনভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সৌরভের বোন ওখানে চলে আসে। এ কি দেখছি আমি, বৌদি তুমি আমার দাদাকে দিয়ে কাজ করাচ্ছ? সব রান্না আমার দাদাকে দিয়ে করাচ্ছ? ছি ছি ছি, তুমি বাড়ির কি এমন বউ বলো তো? দেখো, আমার দাদাকে দিয়ে সব কাজ করাচ্ছ। ছি ছি, আমি এক্ষুনি আমার মাকে গিয়ে সব বলে দেবো। না না বোন, তুমি এসব কি বলছো? সত্যি বলছি, আমি তোমার দাদাকে দিয়ে কোনো কাজকর্ম করাইনি। আমি তো সব কাজকর্ম করছিলাম, তোমার দাদা এসে আমাকে জোর করে উঠিয়ে দিয়েছে আর নিজে বসে পড়েছে রান্না করতে। আমি তো তোমার দাদাকে কতবার বারণ করেছিলাম। আরে বোন, তুই এমনভাবে তোর বৌদির সাথে কেন কথা বলছি বলতো? আর মাকে গিয়ে কি কথা বলবি? আমি যদি আমার বউকে নিজে থেকে সাহায্য করি, তাতে কি ক্ষতিটা আছে? আমি এসে দেখেছি আমার বউ এখানে বসে বসে রান্না করছিল, তাই তো আমি একটু সাহায্য করেছি। তুই তো তোর বৌদিকে দুটো হাতে সাহায্য করতে পারতিস, কই তুই তো একটুও করিসনি। দেখ দাদা, আমি সব কিছু জানি, বউয়ের হয়ে কথা বলিস না, বুঝেছিস? সব সময় বউ বউ করতে থাকিস, যতবার দেখি সবসময় বউয়ের ল্যাজ ধরে ঘুরতে থাকিস। কেন রে দাদা, কেন এত কেন বউয়ের সাই হয়ে কথা বলিস বলতো দেখি? আর তোর বউ সংসারে কাজ করবে না, তা কি আমি করবো নাকি? হ্যাঁ রে বোন, তুই কি জানিস সেটাই তো দেখছি, তোর মুখের ভাষাই তো প্রমাণ হয়ে যাচ্ছে তুই কতটা কি জানিস আর না জানিস। আর শোন, এমনভাবে তোর বৌদির সাথে ব্যবহার করবি না। দুটো চারটে তোর বৌদির কাছ থেকে কাজ শিখলে কি হয়, দুদিন পর তো তোরও তো শ্বশুরবাড়ি যেতে হবে, সেখানে গিয়ে তো কাজ লাগবে না কি? আচ্ছা শোনো, তোমরা ভাই বোনে এমনভাবে ঝগড়া করো না তো, শান্ত হয়ে যাও, শান্ত হয়ে যাও। আচ্ছা শোনো বোন, আমি এখানে বসে রান্না করছিলাম, তোমার দাদা এসে তো আমাকে উঠিয়ে দিয়েছে, এটা নিয়ে তুমি মাকে বলো না। কত নাটক আর দেখবো বৌদি তোমার? তুমি এইসব নাটকগুলো দাদার সামনে করতে পারো, দাদা এইসব নাটক দেখে গলে জল হতে পারে, কিন্তু আমরা না, ঠিক আছে? দেখ বোন, তুই যদি চুপ করিস তো খুব ভালো কথা, তা না হলে আমি মাকে ডেকে সব ঘটনা বলে দেবো তুই কেমনভাবে ব্যবহার করছিস না করছিস। রত্না তার দাদার মুখ থেকে এমন কথা শুনে সে চুপ করে যায়, কোনো কিছু কথা বলে না। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন দুই জাই মিলে তারা পুকুর ঘাটে জামা কাপড় কাচতে যায়। সেখানে রিমি তার যা লতাকে বলতে থাকে, জানো তো দিদি, আর ভালো লাগছে না, বাড়িতে সব সময় আমাকে নিয়ে অশান্তি লেগে থাকে। আর তোমার দেওরটাকে বলি হারি, সব সময় কেন বলো তো আমার হাতে হাতে এত কাজ করে, আর মাকে গিয়ে বানিয়ে বানিয়ে বলে আমি এটা খেতে চাইছি, ওটা খেতে চাইছি। তুমি বলো, এইসব কথা বললে তো সবাই ঝগড়া করবে, বলো তো সবাই কি আমাকে আর পছন্দ করবে?
দেখ ছোট, এমন একটা বর পেয়েছিস, তুই যে খুব ভাগ্যবতী, বুঝেছিস? কই, আমার বর তো এরকমই করে না। যদি এমন করতো তাহলে আমি অনেক ধন্য হয়ে যেতাম, বুঝেছিস? তোর বর যে তোকে চোখে হারায়। সব থেকে বড় কথা, তোর বর যে তোকে খুব ভালোবাসে। দেখ তো, আমার শাশুড়ি আর ননদ মিলে কত না তোকে কথা শোনায়, কিন্তু তোর বর সেই জায়গায় ঠিক আছে, সব সময় তোর সাপোর্টে থাকে। দেখো দিদি, আমার বর যে আমার সাপোর্টে থাকে সেটা আমি মানছি, কিন্তু থেকে বা কী লাভ বলো তো? সেই তো বাড়িতে আমাকে নিয়েই ঝগড়া হচ্ছে। এই সবগুলো যে আমার ভালো লাগে না, নিজে থেকে অনেকটা খারাপ লাগে যে আমার কারণেই সংসারটাকে পুরোপুরি ঝগড়া হচ্ছে। তুমি বলো না, কার ভালো লাগবে বলো তো এমনভাবে? দেখ ছোট, ঝগড়া হচ্ছে হতে দে, তাতে কি ক্ষতি আছে বলতো? এই সংসারে আমি 10 বছর আছি, আর 10 বছর থেকে ওই মানুষগুলোকে দেখে দেখে আসছি। ওরা কখনো শুধরানোর নয়, বুঝেছিস? যতই ভালো কিছু করে দিস না কেন। আর শোন, তুই এতটা চিন্তা করিস না। তুই ভাগ্য করে একটা বর পেয়েছিস, যেমন ভালোবাসছে ভালোবাসতে দে, বুঝেছিস? তোর সাথ দিচ্ছে, এটাই অনেক ভালো। আর এমনিতে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর তার স্বামীরা দেখবে না তো কারা দেখবে বলতো? শ্বশুর শাশুড়ি, তারা যে দেখবে না, বুঝেছিস? স্বামী হচ্ছে সব থেকে আসল, যে তোকে সব সময় আগলে রাখবে, সব বিপদে তোর পাশে থাকবে। হ্যাঁ দিদি, এইটা তো তুমি ঠিকই বলেছ, যে আমি ভাগ্য করে একটা বর পেয়েছি যে সব সময় আমার কথা ভাবে। আচ্ছা শোন ছোট, অনেক গল্প হয়েছে, চল চল তাড়াতাড়ি আমার জামা কাপড়গুলো কেচে নিয়ে আবার বাড়িতে যেতে হবে, তা না হলে ননদ আর শাশুড়ি মা বাড়িতে দক্ষ যজ্ঞ বাঁধিয়ে দেবে। চল চল। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন সৌরভ বাড়ির সকলের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসে। মা, আজ আমি সকলের জন্য জামা কাপড় কিনে নিয়ে এসেছি মা। দেখো তো সবার পছন্দ হয়েছে কিনা। আরে বাবা, আবার এত টাকা খরচা করে কেন এত জামা কাপড় আনতে গেলি বল তো? না আনতে তো পারতিস, আর টাকাটা তো তুই গুছিয়ে রাখতে পারতিস, কোনো কাজে লেগে যেত। দেখো মা, কাজ তো সবসময় করি, কিন্তু পরিবারের মুখে হাসি ফোটানো এটা কোনো টাকা দিয়ে কেনা যাবে না। আমার কাছে তো এটাই অনেক আসল মা। আচ্ছা শোনো, তুমি কি শুধু আমাদের জন্য নিয়ে এসেছো? তুমি তোমার নিজের জন্য কিছু নিয়ে আসোনি? না গিন্নি, আমাদের জন্য কিছু আনিনি, শুধু তোমাদের জন্য নিয়ে এসেছি। আমি আর আমার দাদা দোকানে গিয়ে পছন্দ করে তারপর দুজনের জন্য নিয়ে আসবো। আচ্ছা শোনো গিন্নি, এই লাল শাড়িটা তোমার জন্য নিয়ে এসেছি। এই লাল শাড়িটা পরলে তোমার যে খুব সুন্দর লাগবে। দাদা, ওই লাল শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, আমি ওই লাল শাড়িটা নিতে চাই। তুই আমাকে ওই লাল শাড়িটা দে। আর এখানকার মধ্যে বৌদি নয় অন্য একটা শাড়ি পছন্দ করে নেবে। আরে বোন, এখানকার মধ্যে তুই অন্য কোনো একটা শাড়ি নে, বুঝেছিস? এই লাল শাড়িটা আমি তোর বৌদির জন্য পছন্দ করে নিয়ে এসেছি। তোর বৌদি দেখ কত সুন্দর দেখতে, আর এই লাল শাড়িটা পরলে আরও সুন্দর দেখতে লাগবে। শোন বোন, তুই এখানকার মধ্যে কোনো একটা পছন্দ করে নে তো শাড়ি। মা, তুমি দেখো, তুমি দেখো, তোমার বৌমার জন্য তোমার ছেলে কত সুন্দর একটা শাড়ি নিয়ে এসেছে, দামি শাড়ি। আর আমি ওটা পছন্দ করেছি বলে দেখো ওটা সঙ্গে সঙ্গে ওর বউকে দিয়ে দিল। মা তুমি বলো তো, ওই শাড়িটা আমাকে দিলে কি হতো বলো তো? বৌদির তো বিয়ে হয়ে গেছে, তেমন কোথাও যায় না, আর কোথাও যাবে বলো তো এত সুন্দর একটা শাড়ি পরে? ওটা তো পরে আমি সব জায়গায় যেতে পারবো। আচ্ছা ঠিক আছে বোন, তুমি এই শাড়িটা নাও, আমার কোনো সমস্যা নেই। এর মধ্যে থেকে আমি যে কোনো একটা শাড়ি নিয়ে নিচ্ছি। আচ্ছা শোনো না, তুমি তো এই শাড়িটা আমার জন্য নিয়ে এসেছো, আমি নয় খুশি হয়ে বোনকে এই শাড়িটা দিচ্ছি, তাতে কি ক্ষতি হবে বলো তো? ও পরলে ওকেও খুব সুন্দর লাগবে। দেখো গিন্নি, সুন্দর লাগার জন্য সেটা বড় কথা না, আমি ভালোবেসে এটা তোমার জন্য নিয়ে এসেছি। তাহলে আমার ভালোবাসার কি কোনো দাম নেই নাকি? তুমি আমার ভালোবাসার জিনিসটা নিয়ে অন্য কাউকে দেবে, এটা কি ঠিক দেখায় বলো? এটা আমি কত কষ্ট করে তোমার জন্য ভালোবেসে নিয়ে এসেছি, তাহলে তুমি অন্য কেন কাউকে দেবে বলো তো? হ্যাঁ রে দাদা, হ্যাঁ, তুই শুধু তো বৌদিকেই ভালোবাসিস, আমরা তো বাড়ির কেউ না, তাই না? আমরা তো বানের জলে ভেসে এসেছি, আমাদের কেন ভালোবাসবি? আমাদেরকে যে কোনো কিছু দিলেই হয়ে যায়, আর বৌদির জন্য ভালোবেসে সুন্দর সুন্দর জিনিস এনে দিবি, তাই না দাদা? আচ্ছা শোন রত্নামা, যেটা তোর দাদা তোর জন্য নিয়ে এসেছে সেইটাই নেই। ওর বইয়ের জন্য যখন ওটা নিয়ে এসেছে তা ওটা ওদেরকে ছেড়ে দে, বুঝেছিস? এখান থেকে তুই যে কোনো একটা পছন্দ করে নে শাড়ি। তারপর রত্না সে আর কোনো কিছু কথা বলে না, তার মতো সে একটা শাড়ি পছন্দ করে নেয়। তবে এদিকে সৌরভ তার বউকে সে খুব ভালোবাসতো। শোন
শোনো, একটা কথা বলি, আজকে দুপুরবেলা তুমি যেটা করেছো একদম ঠিক কাজ করোনি। তোমার বোন তো আমার শাড়িটা পছন্দ করেছিল, সেটা দিলে কি ক্ষতি হতো বলো তো? ও দেখো তো মনে কত কষ্ট পেয়েছে। দেখো গিন্নি, ওর খারাপ লাগলে লাগুক, ওর তো একটু বোঝা দরকার ছিল যে আমি আমার বউয়ের জন্য যে শাড়িটা ভালোবেসে পছন্দ করে নিয়ে এসেছি, তাহলে সেই শাড়িটা ও কেন নেবে? আমি যেই সব শাড়িগুলো নিয়ে এসেছি, যদি ওর পছন্দ না হতো, ও দোকানে গিয়ে ওর পছন্দ মতো শাড়ি নিয়ে আসতে পারতো। তাহলে তোমাকে যে শাড়িটা আমি ভালোবেসে দিচ্ছি সেই শাড়িটা ওর চাই, কিসের জন্য বলো তো? দেখো, এমনভাবে রাগ করো না তো। তোমার বোন বা এই বাড়িতে আর কতদিন থাকবে? দুদিন পর যে শ্বশুর বাড়িতে চলে যাবে, তাহলে এই আবদারগুলো কি সেখানে গিয়ে করতে পারবে? দেখো, তুমি ওর আপনজন হও, সেই কারণে এতগুলো আবদার তো তোমার কাছে করে। আর শাড়িটা দিলে বা কি ক্ষতি হতো? আমি নয় তোমার পছন্দ মতো আরেকটা অন্য কোনো শাড়ি এনে দিতে পারতে আমাকে। ঠিক আছে, মানছি তোমার কথা। ও যখন দুদিন পর ওর বিয়ে হয়ে ও শ্বশুরবাড়িতে যাবে, ওর বর যখন ওকে ভালোবেসে কোনো জিনিস নিয়ে আসবে ওর জন্য, তাহলে কি ও কি ওই জিনিসটা নিয়ে অন্য কাউকে দেবে? ও তো ওর কাছেই রেখে দেবে। আচ্ছা ঠিক আছে বাবা, এবার একটু শান্ত হয়ে যাও তো। এতটা মাথা গরম করো না। তুমি তো ভালো করে জানো যে বাড়ির সবাই আমাকে পছন্দ করে না। তুমি আমাকে এত ভালোবাসো, আমার সাথে থাকো, আমার হয়ে কথা বলো, এটা যে কেউ দেখতে পারে না। তাহলে আজকে শাড়ির ব্যাপারটা নিয়ে এত কিছু হয়ে গেল, জানি না আবার আমাকে কত কথা শুনতে হবে। দেখো গিন্নি, আমি থাকতে তোমাকে কেউ কোনো কথা বলতে পারবে না। আর হ্যাঁ, আমি তো চিনি তুমি মানুষটা কেমন। তুমি যে অনেক ভালো, ভদ্র, সভ্য। তবে তারা দুজন এমনভাবে বসে বসে কথা বলতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। সুলেখা আর রত্না বসে বসে কথা বলতে থাকে। দেখো মা, তোমাকে একটা কথা বলছি, তোমার ছেলে না তোমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ভালোই ভালোই বলছি, এখন থাকতে তোমার ছেলেটাকে হাতের মুঠোয় করো, তা না হলে বউয়ের গোলাম খাটবে, আর তখন আমাদের কাউকে চিনবে না, মনে করে রেখো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। দিনকে দিন আমি দেখতে পাচ্ছি তোর দাদাটা যেন কেমন একটা হয়ে যাচ্ছে। ওর বইয়ের নিয়ে যদি একটা কোনো কথা বলি, ওর গা জ্বলে যায়। সব সময় বইয়ের হয়ে কথা বলতে থাকে। ওর বউকে কিছু বলা যাবে না, বউকে কিছু বলতে আসলেই ও হচ্ছে তেড়ে মুড়ে চলে আসে। কিছুই বুঝতে পারছি না। দেখো মা, আমার তো মনে হচ্ছে সব নষ্টের মূল হচ্ছে তোমার ছোট বৌমা। তোমার ছোট বৌমা যেদিন থেকে এই বাড়িতে পা রেখেছে, সব কিছু একের পর এক বদলে যাচ্ছে। দেখো, তোমার ছোট ছেলেও বদলে গেল। দেখো মা, একটা কথা বলছি, সময় থাকতে তোমার ছেলেটাকে হাতের মুঠোয় করো, তা না হলে ফসকে যাবে, আর খুঁজে পাবে না। এই যে তোমাকে চিনছে, দুদিন পর আর চিনতে পারবে না, বুঝেছো তো? আমি তো আগের দিন থেকেই বলে রেখেছিলাম যে এই মেয়ে আমার দাদার ওপর কোনো জাদুটোনা করেছে, তা না হলে আমার দাদা এমনভাবে বদলে কেন যাচ্ছে বলো তো? হ্যাঁ রে মা, আমিও তো সেটাই ভাবছি। এই কোন ডাইনির সাথে আমার ছেলেটাকে বিয়ে দিয়েছি। যে ছেলে আমাদের ছাড়া চলতো না, সেই ছেলে এখন বউয়ের কথায় ওঠে আর বসে। আর এখন মা বোনকে দেখলে তো সে জ্বলে পুড়ে মরে যায়। বাবারে, এখন তো কি করব সেটাও ভেবে পাচ্ছি না। আগেই ডাইনিটাকে জব্দ করতে হবে, বাড়ি থেকে বের করে দেবো। বিয়ে দেওয়ার আগে আমি তোমাকে অনেকবার বলেছিলাম যে চোরদাকে ওই মেয়ের সাথে বিয়ে দিও না। দেখেছো তো, ওর রূপের জ্বালাই দেখো দাদাকে একদম ভুলিয়ে রেখেছে। ওই রূপ দেখিয়ে আমার দাদাকে বশ করিয়ে রেখেছে মা। সেটাই বলছি, সময় থাকতে তুমি হাল ধরো মা, হাল ধরো। না না, যাই হয়ে যাক না কেন, আমার ছেলেকে ওই ডাইনির হাত থেকে আমি বাঁচিয়ে নেব। আমার থেকে আমি আমার ছেলেকে দূরে কখনোই করব না, কখনোই না। তারা এমনভাবে কথা বলার পর রত্না এবং সুলেখা রিমির ঘরে চলে যায়। বৌমা, একটা কথা কান খুলে শুনে রাখ। আজকেকার পর থেকে তুই যদি আমার ছেলের কানে কোনো বিষ ঢেলেছিস না, তোর একদিন কি আমার একদিন, এই বাড়িতে তোর সেদিন শেষ দিন হবে, বুঝেছিস? মা, আপনি এসব কি কথা বলছেন? আমি আপনার ছেলের কানে বিষ ঢালছি? মানে, আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আমি কেন আপনার ছেলের কানে বিষ ঢালবো? আর এমন কি ঘটনা ঘটেছে যার জন্য আপনি আমাকে এমনভাবে বলছেন? কেন বৌদি, কি ঘটনা ঘটেছে সেটা কি তুমি নিজে জানো না নাকি? সব সময় দাদা তোমার হয়ে কথা বলে, কিসের জন্য বলো তো? তোমার জন্য সব কিছু জিনিস নিয়ে আসে। আমরাও তো বাড়ির সদস্য, তাহলে আমরাও তো দাদার বোন, তাহলে আমাদের জন্য কিসের জন্য নিয়ে আসে না? সব সময় তোমার কথা মনে পড়ে, আর তোমার কথায় ওঠে আর বসে, কিসের জন্য? দেখো বোন, এইসব কথা তোমার দাদাকে জিজ্ঞাসা করলে ভালো হয়। আমি তো তোমার দাদাকে কখনো বলি না যে আমার জন্য এটা আনবে, ওটা আনবে, সেটা আনবে। আমি কি কখনো মুখ ফুটে বলেছি? তার মনে যেটা হয় সে আমার জন্য সেটা নিয়ে আসে ভালোবেসে। তাহলে আমি সেখানে কি বারণ করতে পারি বলো তো? বৌমা, আজকের আমি একটা শেষ কথা বলে যাচ্ছি। আজকেকার পর থেকে যদি আমি দেখেছি
আমার ছেলে তোর পিছন পিছন ঘুরেছে রে বাবা। সেদিন দেখবি তোর বাপের বাড়ি আমি সারা জীবনের জন্য পাঠিয়ে দেব। আমার ছেলের সাথে তোর যোগাযোগ রাখতে দেব না। হ্যাঁ মা, এইসব কথাগুলো আপনি আমাকে কেন বলছেন? আপনার ছেলেকে বলুন না যেন আমার পিছন পিছন না ঘোরে। আমি তো কখনো বলি না আপনার ছেলেকে যে আমার পিছন পিছন ঘুরতে। তাহলে আপনি নিজের মুখে আপনার ছেলেকে বারণ করে দিন না। দেখো মা, দেখো তোমার বৌমার মুখে যে আবার বুলি ফুটেছে। দুদিন পর দেখবে তোমার ছেলে বৌমা তোমার মাথার ওপর উঠে তাণ্ডব শুরু করছে। যদি ওরকম সুযোগ দিই তারপর তো করবে। এইবার দেখ না, এইবার হাড়ে হাড়ে টের বোঝাবো এই মেয়ের। এবার থেকে আমি সব সময় নজরে নজরে রাখবো। এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায়। তবে সৌরভ কাজে থেকে বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে তার বউকে বলতে থাকে, আরে ও গিন্নি, গিন্নি চলো চলো, তাড়াতাড়ি তুমি শাড়ি টাড়ি পরে নাও তো দেখি। আজকের আমি তোমাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। অনেক দিন তো হয়ে গেছে তোমাকে নিয়ে ঘুরতে যাইনি। চলো চলো চলো, আজকে তোমাকে নিয়ে একটু ঘুরতে যাবো, খুব আনন্দ করব। সৌরভ রিমিকে বারবার এমনভাবে বলতে থাকলেও রিমি চুপ করে থাকে। সৌরভের কোনো কথাই উত্তর দেয় না। আরে ও গিন্নি, আমি তোমাকে এতবার করে বলছি, তুমি কোনো কথার উত্তর দিচ্ছ না। বলো না কি হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তুমি কোন জায়গা যেতে ভালোবাসো, তোমাকে আমি সেই জায়গায় নিয়ে যাব। গিন্নি, ও গিন্নি, কি হলো বলো তো। তবুও রিমি সৌরভের কোনো কথার উত্তর দেয় না। তারপর সৌরভ তার মা এবং বোনের কাছে যায়, গিয়ে বলতে থাকে, আচ্ছা মা, আমি রিমির সাথে কথা বলছি, কিন্তু রিমি আমার কোনো কথার উত্তর দিচ্ছে না। আজকে বললাম ওকে নিয়ে একটু ঘুরতে যাব, কিন্তু ও কোনো কথার উত্তর দিচ্ছে না। তুমি কি জানো রিমির কি হয়েছে? কি রে খোকা, তুই কি সারাক্ষণ শুধু রিমি রিমি করেই যাবি নাকি? তুই তো এখন দেখতে পাচ্ছিস আমাদের কথা ভুলেই গেছিস। সারাক্ষণ তুই তোর বউকে নিয়ে মেতে আছিস আর বউ বউ করতে থাকিস। কি ব্যাপার বল? কি রে দাদা, তোর কি হয়েছে বলতো? আগে যখন তুই কাজে থেকে বাড়িতে ফিরে আসতিস তখন আমাকে আর মাকে জিজ্ঞাসা করতিস কি খাবে না খাবে, কোথায় যাবি না যাবি, এই সবগুলো। আর এখন তুই যখন বাড়িতে আসিস শুধু এটাই জিজ্ঞাসা করিস, সুমি কই, সুমি খেয়েছে, সুমি ঘুমিয়েছে, এটা সেটা শুধু বৌদির নামে বলতে থাকিস। কেন রে দাদা, আমাদেরকে কি হয়েছে? আমাদেরকে কেন এমনভাবে দেখিস বলতো? কেন রে বোন, তোদের কি মনে হয় বলতো? আমি কি শুধু আমার বউকে ভালোবাসি? তার সাথে সাথেও তোদেরকে ভালোবাসি। আমার বউকে যতটা ভালোবাসি ঠিক ততটা তোদেরও ভালোবাসি, কারণ আমার তো এটাই পরিবার, তোদেরকে নিয়েই আমার পরিবার। তাহলে আমি একজনকে কেন ভালোবাসবো বলতো? থাক দাদা থাক, তোকে আর বলতে হবে না। সে আমরা সব নিজের চোখে দেখছি যে তুই কাকে কতটা ভালোবাসিস আর না বাসিস। দেখ ছোট খোকা, কাল থেকে আমি তোর জন্য রান্না বান্না সব করে দেব। তোরকে ভাতও বেড়ে দেব। আর অত তোর বইয়ের পিছনে তোকে ঘুরতে হবে না, বুঝেছিস? আমি তোর সব দায়িত্ব নিয়ে নেব বাবা। এতদিন তো আমি করে করে এসেছি। মা, এইসব তুমি কি কথা বলছো? রিমি তো আমার স্ত্রী হয়, তাহলে ও আমার খেয়াল রাখবে না তা কে রাখবে বলো তো দেখি? আর এমনিতে তোমার বয়স হয়েছে, এখন যে তোমার বিশ্রাম নেওয়ার সময়, সব দিকে তোমার নজর কি করে রাখবে বলো তো? এখন তো সব দায়িত্ব তোমার বৌমাদের উপর ছেড়ে দেওয়া উচিত। দেখ খোকা, তোদের জন্য আমিই ঠিক আছি। দেখো মা, তুমি আর রত্না মিলে রিমির সাথে যে ব্যবহারটা করছো সেটা একদম ঠিক করছো না। তোমাদের কারণে রিমি যে অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ রে খোকা, তুই তো ঠিক বলেছিস। তুই তোর বইয়ের কষ্ট দেখতে পাচ্ছিস, তুই তোর মায়ের কষ্ট তো দেখতে পাচ্ছিস না, তাই না? আমি যে কষ্ট পাচ্ছি সেটা তোর চোখে ঠেকছে না। তখন সুলেখার বড় ছেলে বলতে থাকে, মা, তোমরা কি সবাই বুঝতে পারছো না ভাই ওর বউকে কতটা ভালোবাসে? ঠিক ততটাই কিন্তু তোমাদেরকেও ভালোবাসে। তাহলে ভাইয়ের সুখ দেখলে তো তোমাদের খুশি হওয়া উচিত। তোমরা সেটা না করে এখানে তোমরা ভাইয়ের বউয়ের ওপর সব দোষ চাপিয়ে দিচ্ছ। এটা কিন্তু একদম ঠিক না। আর দরজার সামনে তখন রিমি দাঁড়িয়েছিল। তখন সে বলতে থাকে, মা, আমি একটা কথা বলছি মা, আমি কখনো আপনার ছেলেকে আপনার কোল থেকে কখনো কেড়ে নিতে আসিনি মা। এটা তো আমার পরিবার, আমি আমার পরিবারকে নিজের পরিবারের মতো আগলে রেখেছি মা। তাহলে এটা কি আমার ক্ষতি বলো তো মা? এমন কথা শোনার পর সুলেখা তার নিজের ভুলটা বুঝতে পারে। সে বুঝতে পারে যে তার বৌমার সাথে সে অনেক বড় অন্যায় করতে যাচ্ছিল। বৌমা রে, আমাকে মাফ করে দিস মা, মাফ করে দিস। আমি মনে মনে যে অনেক ভয় পাই, যদি আমার খোকা আমার থেকে চলে যায় অনেক দূরে, তাহলে আমরা কি করব? আমার ছেলেদেরকে আমি অনেক ভালোবাসি রে বউ, অনেক ভালোবাসি।
মা, রাগ করো না, আমি কখনো কারোর জায়গা নিতে চাই না। তোমার ছেলে তোমার কাছেই থাকবে, তবে আমরা সপরিবার একসাথে মিলেমিশে থাকতে চাই মা। বৌদি, আমাকে ক্ষমা করে দাও। আমি সব সময় তোমার নামে উল্টোপাল্টা কথা আমার মায়ের কাছে বলতাম, যাতে মা তোমার ওপর রেগে যেত। বৌদি, ক্ষমা করে দাও। আচ্ছা বোন, তুমি যখন তোমার ভুল বুঝতে পেরেছো তাহলে কোনো সমস্যা নেই। আজকেকার পর থেকে আমরা সপরিবার হাসি খুশিতে জীবন কাটাবো।